একসময় নিজের অপরূপ সৌন্দর্যে পুরো স্কুল কাঁপিয়ে বেড়ানো হ্যান্ডসাম এই ছেলেটি হঠাৎ একদিন কোনো এক অজানা কারণে পৃথিবীর সবথেকে ক্ষুদ্র মানুষে পরিণত হয়। আর তারপর থেকেই তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত কোনো ভয়ানক নরক যন্ত্রণার থেকে কম ছিল না। এখন প্রশ্ন হলো, এই ছেলেটা আসলে কে, আর তার এমন অবস্থার পেছনে আসল কারণটাই বা কি, সেটাই দেখবো আমরা আজকের ভিডিওতে। গল্পটা শুরু হয় চিমি নামের এক অপরূপ সুন্দরী স্কুল স্টুডেন্টকে দেখিয়ে। সে ইউকিকে মোটেই পছন্দ করত না, তবে ইউকি তাদের স্কুলের যথেষ্ট ফেমাস একজন ছেলে। তার অপরূপ সৌন্দর্য এবং অকল্পনীয় বডি ফিটনেসের কারণে স্কুলের সমস্ত মেয়েরাই তার প্রেমে পাগল। এমনকি তার কাছ থেকে একটা সেলফি ও কিস পাওয়ার জন্য স্কুলের মেয়েরা অধীর আগ্রহে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে থাকে। এরপর একদিন সন্ধেবেলায় ইউকি যখন বাড়ি ফিরছিল, তখন এক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার দিকে ধেয়ে আসে। ইউকি ভয়ে নিজের চোখ বন্ধ করে নেয়, তবে পরক্ষণেই সে লক্ষ্য করে সে স্বাভাবিকের তুলনায় আকারে অনেক ছোট হয়ে গেছে। এমনকি তার পুরো শরীরেও কোনো জামা কাপড় নেই। তাই সে তৎক্ষণাৎ রাস্তার সাইডে পড়ে থাকা একটা টেডি বিয়ারের জামা খুলে নিজে পরে নেয়। এরপর সে যখন সাহায্যের জন্য কাউকে খুঁজছিল, ঠিক তখনই বিশালাকৃতির এক মানুষের পা তার দিকেই এগিয়ে আসে। সে তো কোনো রকমে সেখান থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন বাঁচায়। এরপর সে উঠে দাঁড়াতেই তার সামনে বিশালাকৃতির এক বিড়াল দেখতে পায়। বিড়ালটি তার দিকে এগিয়ে আসলে সে সেখানেই শুয়ে পড়ে মারা যাওয়ার অ্যাক্টিং করতে থাকে, তবে এতেও কোনো লাভ হয় না। বিড়ালটি যখন প্রায় তার উপর আক্রমণ করতেই যাচ্ছিল, তখন সে ঝাঁপ দিয়ে বিড়ালটার কাঁধে চেপে বসে। বিড়ালটি ভয়ে দৌড়াতে শুরু করলে ইউকি ছিটকে গিয়ে ড্রেনে পড়ে থাকা এক কাপের মধ্যে পড়ে। তারপর জলের স্রোতে অনেক দূর পর্যন্ত ভেসে যায়, কিন্তু শেষমেশ কোনো রকম চেষ্টা করে রাস্তায় উঠে আসে। এদিকে চিমি ঘুমিয়ে ঘুমিয়ে এই ঘটনাটাই তার স্বপ্নে দেখছিল, তবে এমন একটা অদ্ভুত স্বপ্ন দেখে সাথে সাথেই তার ঘুম ভেঙে যায়। সে ইউকিকে খোঁজার জন্য দৌড়ে ওই জায়গাতে চলে আসে। ইউকি তাকে দেখতে পেয়ে জোরে জোরে তার নাম ধরে ডাকতে শুরু করে, তবে ইউকি অতিরিক্ত ছোট হওয়ায় চিমি তাকে খুঁজে পাচ্ছিল না। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর অবশেষে চিমি তাকে দেখতে পায়। সে ইউকির এমন অবস্থা দেখে সাথে সাথেই তাকে হাতে তুলে নেয়। এরপর ইউকি এতক্ষণ ধরে তার সাথে কি কি হয়েছে সেই সবকিছুই চিমিকে বুঝিয়ে বলে। চিমি তার চিকিৎসা করানোর জন্য হসপিটালে নিয়ে যেতে চায়, তবে সে কোনোভাবেই হসপিটালে যেতে চায় না, কারণ অতীতে ক্যান্সারের চিকিৎসা চলাকালীন তার মা হসপিটালেই মারা গিয়েছিল। তো যাই হোক, এরপর চিমি এত ছোট মানুষকে কিভাবে দেখাশোনা করবে সেটা জানার জন্য ইন্টারনেটে সার্চ করে। তবে ঠিক তখনই প্রচন্ড গতিতে বাতাস বইতে শুরু করে। ইউকি যখন ওই বাতাসের সঙ্গে প্রায় উড়েই যাচ্ছিল, তখন চিমি কোনো মতে তাকে ধরে ফেলে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে চিমি লক্ষ্য করে ইউকির ঠান্ডা লেগেছে, তাই সে তৎক্ষণাৎ ইউকিকে নিজের ব্যাগের ভিতরে ঢুকিয়ে বাড়ির দিকে দৌড়াতে শুরু করে। তবে ইউকি যেহেতু আকারে অনেক ছোট হয়ে গিয়েছিল, তাই ব্যাগের মধ্যে থাকা ভারী ভারী জিনিসগুলোর আঘাতে তার অবস্থা একদম খারাপ হয়ে যায়। চিমি বাড়িতে পৌঁছে কোনোভাবে তার পরিবার পরিজনদের থেকে লুকিয়ে ইউকিকে নিয়ে নিজের রুমে চলে আসে। এরপর সে ইউকিকে টেবিলের উপর রেখে তার জন্য একটা কাপে করে গরম জল নিয়ে আসে। দেখা যায় ইউকি ওই কাপটাকে বাথটবের মতো ব্যবহার করে সম্পূর্ণ ফ্রেশ হয়ে নেয়। এই সময় চিমি তাকে বলে, তুমি চাইলে আমার সঙ্গে থাকতে পারো, তবে এর জন্য তোমাকে কিছু শর্ত মেনে চলতে হবে। অর্থাৎ আমাকে কখনোই জ্বালাতন করানো যাবে না এবং আমার রুমের কোনো কিছুতে হাতও দেওয়া যাবে না। এরপর ইউকি তাকে বলে, সেসব ঠিক আছে, কিন্তু এখন আমার পরার জন্য কিছু জামা কাপড় ও থাকার জন্য একটা জায়গা লাগবে। তখনই চিমি বুদ্ধি করে তার ডল হাউসটা বের করে এবং সেটার মধ্যেই ইউকির থাকার ব্যবস্থা করে দেয়। এমনকি সে ইউকিকে পরার জন্য পুতুলের একটা ড্রেসও দেয়। ইউকিকে ওই ড্রেসে দেখার পর চিমি কোনো মতেই নিজের হাসি আটকে রাখতে পারে না। তখন ইউকি তাকে ধমক দিয়ে বলে, হাসা বন্ধ করো, না হলে কিন্তু আমি রেগে গিয়ে সমস্ত জামা কাপড় খুলে ফেলবো। তার এমন সব বাচ্চাদের মতো কথাবার্তা শুনে চিমির তাকে আরো বেশি কিউট লাগতে শুরু করে। সে তাকে রাগানোর জন্য তার পেটে আলতো করে স্পর্শ করে। তারপর এই সুন্দর মুহূর্তের স্মৃতি হিসাবে সে ইউকির সঙ্গে কিছু সেলফিও তুলে রাখে। ঠিক এই সময় চিমির মা রুমে চলে আসায় ইউকি দ্রুত সেই ডল হাউসটার মধ্যে লুকিয়ে পড়ে। চিমিকে তার মা জিজ্ঞাসা করে, এতক্ষণ সে কার সঙ্গে কথা বলছিল? চিমি বলে, কারোর সঙ্গে নয়, আমি তো শুধুমাত্র প্রার্থনা করছিলাম। এরপর চিমির মা তাকে জিজ্ঞাসা করে, রাতে ডিনারে কি বানাবো? তখনই চিমি ইউকির পেট থেকে গুড়গুড় শব্দ শুনতে পায়। সে বুঝতে পারে তার খিদে পেয়েছে, তাই সে সাথে সাথেই নুডলসের কিছু অংশ ছোট ছোট টুকরো করে তাকে খেতে দেয়। তবে ওই টুকরোগুলো ইউকির কাছে কোনো বিশাল অ্যানাগন্ডার থেকে কম ছিল না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যাওয়ার সময় ইউকির ওই ডল হাউসটা মোটেই ভালো লাগছিল না, তাই সে ঠিক করে সে চিমির পাশেই ঘুমোবে। চিমি তার জন্য টিস্যু দিয়ে একটা ছোট্ট কম্বল তৈরি করে। তারপর দুজন পাশাপাশি একই বিছানাতেই শুয়ে পড়ে। তারা দুজন একে অপরের চোখের দিকে তাকিয়ে তাদের ফেলে আসা অতীতের স্মৃতিগুলো মনে করতে থাকে। যখন তারা দুজন একে অপরের ভালো বন্ধু ছিল, তাদের চোখের আকার ভিন্ন হলেও হৃদয়ের অনুভূতি কিন্তু একই রকম ছিল। এরপর চিমি স্কুল যাওয়ার জন্য বেরিয়ে গেলে তার মা ভ্যাকুয়াম ক্লিনার অন করে রুমটা পরিষ্কার করতে থাকে। ইউকি ওই ভ্যাকুয়াম ক্লিনারের বাতাস থেকে বাঁচার জন্য একটা চেয়ারকে কোনোভাবে জাপটে ধরে রাখে। এদিকে চিমি ইউকির কথা মনে করে স্কুল না গিয়ে পুনরায় বাড়িতে ফিরে আসে। চিমি তার রুমে গিয়ে দেখে ইউকি উদাস মনে টেবিলের একটা কোণে চুপচাপ বসে আসে। এইভাবে তাকে একা রেখে যাওয়ার জন্য চিমি তার কাছে ক্ষমা চায়।
তখন ইউকি তাকে বলে তার মা ভ্যাকুয়াম ক্লিনার হাতে কোনো দানবের থেকে কম কিছু ছিল না। এটা শোনার পর চিমি বুঝতে পারে ইউকি আকারে এতটাই ছোট হয়ে পড়েছে যে তাকে কোনোভাবেই একা ছাড়া যাবে না, কারণ একটা ছোট্ট আঘাতেও খুব সহজেই তার প্রাণ চলে যেতে পারে। এরপর চিমি ইউকিকে তার পকেটের মধ্যে নিয়েই স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। ফলে ইউকি নিজেকে দুনিয়ার সবথেকে ভাগ্যবান মানুষ মনে করতে থাকে। তবে ঠিক তখনই চিমি তার বুকে আলতো একটু স্পর্শ অনুভব করে, যার কারণে সে ইউকিকে ধমক দিয়ে বলে, আর একবারও যদি ভুলভাল কোথাও স্পর্শ করো তাহলে তোমাকে এখানেই ফেলে রেখে চলে যাব। এরপর সে ইউকিকে নিয়ে সেই জায়গাতে চলে আসে যেখানে অতীতে তারা দুজন একসঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছে। তবে ইউকিকে বেশ চিন্তায় দেখাচ্ছিল, কারণ তার ঠিক মাথার উপরেই এক বিশাল আকৃতির পাখি তাকে খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছিল। তখন চিমি তাকে ভরসা দিয়ে বলে, চিন্তা করো না, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। এরপর তারা দুজন ভাবতে থাকে একজন বড় এবং ছোট মানুষের মধ্যে আদৌ কি কিস করা সম্ভব। এটা শুনে ইউকি বেশ নার্ভাস হচ্ছিল, তবে চিমি তাকে ভরসা দিয়ে বলে, চলো একবার ট্রাই করেই দেখা যাক। এটা বলেই চিমি তাকে হাতে তুলে নেয় এবং ইউকি জীবনে প্রথমবারের মতো তার শরীরের থেকেও বিশাল আকৃতির ঠোঁটে কিস করে। এরপর চিমি স্কুলে আসলে তাদের বাস্কেটবল কোচের সম্মুখীন হয়। ওই কোচ তাকে জিজ্ঞাসা করে, সত্যি করে বলো তুমি ইউকিকে কোথায় লুকিয়ে রেখেছো। চিমি তার কথা ইগনোর করে চলে যেতে চাইলে ওই কোচ পুনরায় তাকে আটকে নেয় এবং বলে, কিছুদিনের মধ্যেই আমাদের একটা বাস্কেটবল টুর্নামেন্ট রয়েছে, যেটাতে জিততে হলে ইউকির খেলাটা খুবই জরুরি। তবে চিমি নিজের বুক পকেটে একটা হাত দিয়ে আলতো স্পর্শ করে বলে, আমি সত্যিই জানি না সে কোথায়। এদিকে ইউকি চিমির পকেটের মধ্যে বসেই একদৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে থাকে। অর্থাৎ সময়ের সাথে সাথে তার মনে চিমির প্রতি ভালোবাসা আগের থেকেও অনেক বেড়ে যাচ্ছিল। এরপর ইউকি বাইরের পরিস্থিতি বোঝার জন্য পকেট থেকে ওপরে উঠলে অসাবধানবশত পা পিছলে নিচে পড়ে যেতে থাকে। তবে চিমি সময় মতন কোচের চোখ ফাঁকি দিয়ে পুনরায় তাকে পকেটে ঢুকিয়ে নেয়। এরপর কোচ চলে গেলে ইউকি নিজের ভুলের জন্য চিমির কাছে ক্ষমা চায়। তবে চিমি তাকে বলে, আমার মনে হয় এই ভলিবল কোচ তোমাকে পছন্দ করে। প্রথমের দিকে ইউকি ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে মজা করে বলে, আরে না না, তেমন কিছুই নয়। তবে পরক্ষণেই সে ওই কোচের অতীতের কিছু আচার আচরণের কথা মনে করে বুঝতে পারে চিমির বলা কথাটা সত্যিও হতে পারে। এরপর চিমি তাকে নিয়ে স্কুলের ভেতরে আসলে প্রিটি টিচার ভুলবশত একটা বল তার দিকে ছুঁড়ে মারে। চিমি মাথা নিচু করে ওই বলের আঘাত থেকে কোনো রকমে নিজেকে সেভ করে। এরপর ওই টিচার যখন চলেই যাচ্ছিল তখন ইউকি ওই টিচারকে রাগানোর জন্য ইচ্ছে করেই পেছন থেকে আওয়াজ করে। টিচার মনে করে চিমি হয়তো তাকে নিয়ে মজা করছে, তাই ওই টিচার পেছনে ফিরে চিমিকে কিছু বলার জন্য এগিয়ে আসলে চিমি তাকে বলে, স্যার ওটা আমার জুতোর আওয়াজ। তো যাই হোক, কোনোভাবে এই যাত্রায় বেঁচে চিমি তার ক্লাসে চলে আসে। ক্লাসে এসেই সর্বপ্রথম সে ইউকিকে বকা দিয়ে বলে, এরপর যদি আর একটাও আওয়াজ বের করো তাহলে তোমার জন্যই আমাকে স্কুল থেকে বের করে দেবে। তবে ইউকি যেন এক অন্য মুডেই ছিল। সে বারবার চিমির পকেট থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। তখন চিমি রেগে গিয়ে তার মাথায় আলতো করে টোকা দেয়। তবে ইউকি কাঁদতে কাঁদতে তাকে বলে, আমি কি করব, আমার তো খিদে পেয়েছে, তাই আমাকে এখনই খাওয়ার এবং কিস দুটোই দিতে হবে। চিমি রেগে গিয়ে তাকে বলে, খাওয়ার তো ঠিক আছে, কিন্তু স্কুলের মধ্যে কিস ভুল করেও নয়। দেখা যায় রাগের চোটে সে এই শব্দগুলো এতটাই জোরে বলে ফেলেছে যে ক্লাসের সবাই অবাক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে থাকে। এরপর চিমি পকেটের মধ্যে আঙুল দিয়ে ইউকিকে শান্ত হয়ে বসার ইশারা করে। তবে ইউকি রেগে গিয়ে তার আঙুলেই কামড়ে দেয়। চিমির এমন আচার আচরণ দেখে তার পাশে বসে থাকা মেয়েটি তাকে সন্দেহ করে। টিফিন টাইমে চিমি ইউকিকে নিয়ে স্কুলের ছাদে চলে আসে, যেখানে ইউকি খাওয়ার খেতে খেতে চিমির মায়ের পাঠানো একটা লাভ নোট পড়তে থাকে। ওটা পড়ার পর সে চিমিকে বলে, তুমি তো অনেক লাকি, তোমার ফ্যামিলি তোমাকে কত ভালোবাসে। তবে আমার ঠিকের উল্টোটাই, মা মারা যাওয়ার পর থেকে বাবা আমার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছে। তবে ঠিক এই সময় চিমির এক বান্ধবী ছাদে চলে আসে। চিমি তাকে দেখা মাত্রই ইউকিকে পকেটের মধ্যে লুকিয়ে নেয়। তবে ইউকি ওই মেয়েটার উপর অনেক রেগে যায়। চিমি ইউকির রাগ দেখে বুঝতে পারে সে তাদের মাঝখানে অন্য কাউকে পছন্দই করতে পারে না, অর্থাৎ সে ধীরে ধীরে তাকে ভালোবাসতে শুরু করেছে। এই খুশিতেই চিমি ইউকিকে নিয়ে তাদের স্কুলের বাস্কেটবল টুর্নামেন্ট দেখতে যায়। দেখা যায় ইউকি টিমে না থাকায় তাদের টিম প্রথম ম্যাচে খুব খারাপভাবে হেরে যায়, যেটা ইউকির অনেক খারাপ লাগে এবং সে এটার জন্য নিজেকেই দোষী মনে করে। তবে চিমি তার মন ঠিক করার জন্য তাকে নিয়ে একটা কাপেল রাইডে ওঠে। ওই রাইডটি এতটাই স্পিডে ঘুরছিল যে পকেটে বসে বসেই ইউকির মাথা ঘুরতে শুরু করে। এরপর তারা দেখতে পায় সেখানে কিছু মেয়ে হাতে ছোট ছোট কার্ডবোর্ড আইডল নিয়ে তাদের সঙ্গে ছবি তুলছে। সাথে সাথেই চিমির মাথায় একটা প্ল্যান আসে। সে ইউকিকে পকেট থেকে বের করে টেবিলে রাখে এবং তাকে ওই কার্ডবোর্ড আইডলদের মতোই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে বলে। তবে ঠিক এই সময়ে পাশের টেবিলে বসে থাকা দুটো মেয়ে যখন ইউকিকে কার্ডবোর্ড মডেল ভেবে ধরতেই যাচ্ছিল
তখন চিমি কোনো রকমে তাদেরকে আটকে নেয় এবং তারপর গালাগালি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। চিমিকে নিজের এতটা কেয়ার করতে দেখে ইউকি তাকে বলে, এই দুনিয়াতে তুমি হলে আমার দেখা সবথেকে সুন্দরী মেয়ে। এটা বলেই সে মনে মনে ভাবতে থাকে এখন যদি সে আগের মতোই বড় থাকতো তাহলে সে নিজের ইচ্ছে মতোই চিমিকে কিস করতে পারত। তবে ঠিক তখনই চিমি তাকে নিজের হাতে তুলে নেয় এবং তারপর দুজন একে অপরকে কিস করে একটা সুন্দর মুহূর্ত কাটায়। এরপর তারা সেখান থেকে পুনরায় স্কুলের বাস্কেটবল গ্রাউন্ডে ফিরে আসে। সেখানে ইউকি জিমিকে তার ফ্রেন্ডদের মোটিভেট করতে বলে যাতে তারা ইউকির কথা চিন্তা না করে কিভাবে ম্যাচ জিতবে সেটাতে বেশি ফোকাস করে। তার কথা মতোই জিমি তাদেরকে বলে, ইউকি তোমাদের সাথে খেলতে না পারার জন্য সে নিজেও অনেক দুঃখিত, কিন্তু তার সাপোর্ট সর্বদাই তোমাদের সঙ্গেই রয়েছে। এটা শোনার পর টিমের সবাই আবারও কনফিডেন্স ফিরে পায়। এরপর জিমি ইউকিকে নিয়ে বাড়ি ফিরে আসে। তারপর নিজের রুমে গিয়ে ইউকিকে উল্টো দিকে ঘুরে দাঁড়াতে বলে কারণ সে এখন ড্রেস চেঞ্জ করবে। দেখা যায় ইউকি যেদিকে মুখ করে দাঁড়িয়েছিল সেখানের একটা আয়নাতে চিমির স্পষ্ট প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল। ইউকি ওই আয়নার দিকে এক ঝলক তাকাতেই বহুদিন ধরে তার ভেতরে লুকিয়ে থাকা ইচ্ছা ফেটে পড়তে শুরু করে। তবে তা সত্ত্বেও সে নিজেকে কোনোভাবে সামলে নেয়। পরের দিন চিমি স্কুলে আসলে ওই শিক্ষক পুনরায় তার দিকে বাস্কেটবল ছুঁড়ে মারে। বলটা যখন পকেটে থাকা ইউকির গায়ে লাগতেই যাচ্ছিল তখন চিমি কোনোভাবে বলটাকে ধরে নেয়। তারপর ওই শিক্ষকের দিকেই বলটা ছুঁড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে স্কুলের একটা ছেলে যখন জানতে পারে ইউকি হঠাৎ করেই কোথায় উধাও হয়ে গেছে তখন সে ওই সুযোগেই চিমিকে প্রপোজ করে। তবে চিমি তাকে বলে, ইউকি কখনোই আমাকে ছেড়ে কোথাও যাবে না, আর আমার পক্ষেও তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসা সম্ভব নয়। এরপর চিমি ইউকিকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে। সেখানে এক কাপেলকে একসঙ্গে জুস পান করতে দেখে ইউকির বেশ মন খারাপ হয়, কারণ তার ইচ্ছে হলেও সে কখনোই চিমির সঙ্গে এমন একটা মুহূর্ত কাটাতে পারবে না। তবে ঠিক তখনই চিমি তার হাত দিয়ে পকেটের ভেতরে থাকা ইউকির গায়ে স্পর্শ করে। ইউকিও খুশি হয়ে তার হাতে হাত রাখে, আর এই অনুভূতিটা তাদের দুজনেরই পুরো দুনিয়া তোলপাড় করে দেয়। অর্থাৎ তারা বুঝতে পারে কাউকে মন থেকে ভালোবাসলে তার আকার আয়তন কিংবা রং রূপ কোনো কিছুই মূল্য রাখে না। সেখান থেকে বেরিয়ে আসলে ইউকির এক বন্ধু চিমিকে বলে সে ইউকিকে অনেক মিস করে। আর এটা শোনার পর ইউকিও বুঝতে পারে এই দুনিয়াতে চিমি ছাড়াও আরো অনেকেই তাকে পছন্দ করে, আর তার এমন হঠাৎ করে উধাও হয়ে যাওয়াতে তারা সকলেই বেশ চিন্তিত। এটা মনে করে ইউকি বাইরে আসার জন্য ছটফট করতে থাকে, যার কারণে বাইরে থেকে চিমির পকেটটাকেও নড়তে দেখা যায়। এই দৃশ্যটা ইউকির বন্ধুর চোখে পড়লে তার অপরূপ সৌন্দর্য দেখে চিমির হার্টবিট বেড়ে গেছে। তবে চিমি তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় সে শুধুমাত্র ইউকিকেই ভালোবাসে। এরপর চিমি ইউকির সঙ্গে আসলে কি হয়েছে তার সত্যতা যাচাই করার জন্য যে জায়গাতে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে চলে আসে। ইউকি বলে ওই গাড়িটা যখন প্রায় তাকে ধাক্কা মারতেই যাচ্ছিল তখন শুধুমাত্র চিমির মুখটাই তার চোখের সামনে ভেসে উঠেছিল, আর তার ভালোবাসাই হয়তো এই যাত্রায় তাকে বাঁচিয়ে দিয়েছে। তবে কথা বলতে বলতে ইউকি অনুভব করে সে যেন ধীরে ধীরে এই দুনিয়া থেকে উধাও হয়ে যাচ্ছে। তবে সে এটা চিমিকে বুঝতে দেয় না। এরপর চিমি তাকে নিয়ে স্কুলের বাস্কেটবল টুর্নামেন্ট দেখতে আসে। সেখানে তাদের টিমকে হারতে দেখে চিমি ইউকির সাহায্যে টিমের সমস্ত প্লেয়ারদের নানা রকমের পরামর্শ দিতে থাকে। দেখা যায় তার পরামর্শ মতো খেলার পর থেকেই তাদের টিম পুনরায় নিজেদের লিড ফিরে পায়। তবে এইসব দেখে ওই কোচ আরো বেশি করে চিমিকে সন্দেহ করতে শুরু করে। সে পুনরায় চিমির কাছে এসে ইউকি সম্পর্কে জিজ্ঞাসা করলে চিমি বলে তাকে খোঁজ করা বন্ধ করো, কারণ সে যদি তোমাকে ভালোবাসতো তাহলে কখনোই তোমাকে ছেড়ে যেত না। এইসব বলার পর চিমি মন খারাপ করে রাস্তার সাইডে একটা চেয়ারে এসে বসে। ইউকি তার মন ভালো করার জন্য তাকে বলে তুমি হলে এই দুনিয়ার বেস্ট গার্লফ্রেন্ড। তবে ঠিক তখনই এক চোর তার ব্যাগটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। চিমি চিৎকার করে তার পেছনে দৌড়াতে শুরু করে। তবে কিছুটা দূর যাওয়ার পর ওই চোরটা যখন বুঝতে পারে সে ধরা পড়ে যাবে তখন সে ওই ব্যাগটাকে রাস্তার সাইডেই ফেলে দিয়ে পালিয়ে যায়। ব্যাগের ভিতর থেকে আহত ইউকি ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে। তবে অদ্ভুতভাবেই সে তার সামনে তার মতো আকারের একটা মেয়েকে দেখতে পায়। তার নাম হলো নামি। ইউকি তাকে জিজ্ঞাসা করে এখানে কি তাদের মতো আরো মানুষ রয়েছে? নামি বলে না না, শুধুমাত্র আমরা দুজনেই রয়েছি। এরপর নামি ইশারা করে তার স্বামীকে ডাকে। তার স্বামী এসে তাদের দুজনকে পকেটে করে বাড়িতে নিয়ে যায়। আর সেখানেই তারা একে অপরের সঙ্গে কথাবার্তার মাধ্যমে বুঝতে পারে তাদের হাতে যথেষ্ট কম সময় রয়েছে। নামি বলে মৃত্যুর আগে নিজের প্রিয় মানুষদের সঙ্গে কিছু ভালো মুহূর্ত কাটানোর জন্যই ঈশ্বর আমাদেরকে এমন একটা সুন্দর জীবন দিয়েছে। তাই এটা নিয়ে বেশি ভাবনা চিন্তা না করে নিজের অবশিষ্ট দিনগুলো প্রিয় মানুষটার সঙ্গেই হাসি মজা করে কাটিয়ে দাও। তো যাই হোক, এরপর ইউকি পুনরায় চিমির ব্যাগের কাছে ফিরে আসে। এদিকে চিমিও তাকে খুঁজতে খুঁজতে ওই জায়গাতেই চলে আসে। সে ইউকিকে সুস্থ অবস্থায় দেখতে পেয়ে অনেক খুশি হয় এবং তাকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে। এরপর চিমি ইউকিকে নিয়ে বাড়িতে এসে সোজা তার রুমে চলে যায়। আর তার এমন অদ্ভুত ব্যবহারের কারণেই তার বাবার তাকে দেখে কিছুটা সন্দেহ হয়। তাই তিনি যখন আড়াল থেকে চিমির ওপর নজর রাখছিলেন তখনই তার হাতে ছোট্ট ইউকিকে দেখতে পায়। সে এটা দেখার পর নিজের চোখকে কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না। তাই তার মনে হয় সে হয়তো স্বপ্ন দেখছে। এদিকে চিমি ইউকিকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে একই বিছানায় ঘুমিয়ে পড়ে। তারা দুজনেই একে অপরকে বড় রূপে কল্পনা করে সুন্দর একটা রাত কাটায়।
পরের দিন সকালে চিমি ইউকিকে নিয়ে তার স্কুলে চলে আসে, আর সেখানে ক্লাস চলাকালীন ইউকি আবারও একবার চিমির কাছে কিস চায়। তবে এইবার চিমি তাকে মানা করে না। সে ব্যাগের ভিতরে মুখ ঢুকিয়ে ইউকিকে একটা ডিপ কিস করে। এরপর রাতে ডিনারের সময় তারা সবাই যখন একসঙ্গে খেতে বসে, তখন চিমির বাবা পুনরায় ইউকিকে দেখতে পায়। তবে এইবার সে তাকে দেখার পর এমন আচরণ করে যেন সে ভূত দেখে নিয়েছে। তো যাই হোক, ডিনার শেষ করে ইউকি এবং চিমি আবারও আগের দিনের মতোই একটা সুন্দর রাত কাটানোর পরিকল্পনা করে। তবে ঠিক তখনই চিমির ভাই তার রুমে এসে বলে আজকে সে তার কাছেই ঘুমোবে, কারণ তার অনেক ভয় করছে। ফলে চিমি বাধ্য হয়ে তাকে নিজের সঙ্গে শুতে নেয়। তবে সে আসার কারণে তাদের দুজনের তৈরি করা সমস্ত প্ল্যান ভেস্তে যায়। ইউকি রাগ করে নিজের গায়ে ছোট্ট একটা কম্বল চাপা নিয়ে চিমির পাশেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে স্কুলের ওই বাস্কেটবল কোচ চিমির বাড়িতে আসে। তারপর সে চিমির কাছ থেকে কোনো রকম পারমিশন না নিয়েই তার রুমে ঢুকে ইউকিকে খুঁজতে শুরু করে। তবে সেখানেও সে তাকে দেখতে না পেয়ে বেশ উদাস হয়ে পড়ে। ওই কোচ চলে গেলে ইউকি চিমিকে বলে আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর তোমার সঙ্গেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। এরপর তারা দুজন ফ্রেশ হয়ে প্রথমবারের মতো ডেটে যায়। সেখানে তারা খাওয়া দাওয়া ও গান গাওয়া থেকে শুরু করে আরো অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটায়। তো যাই হোক, এরপর তারা বাড়ি ফেরার সময় আবারও স্কুলের সেই বখাটে ছেলেটা চিমির সামনে এসে তার পথ আটকায়। সে চিমিকে একটা সুন্দর ড্রেস গিফট করে প্রপোজ করে। আর এই প্রথমবারের মতোই ইউকি অনুভব করে চিমির সঙ্গে তার কোনো ভবিষ্যৎ নেই, কারণ তার জীবনটা আর অল্প কিছুদিনের। তাছাড়া সে না পারবে তাকে ভালোবাসতে, না পারবে কোনো সন্তান দিতে। তারা দুজন বাড়ি ফেরার পর ইউকি চিমির সঙ্গে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে। তবে চিমি পুরো ব্যাপারটাকেই মজার ছলে নেয়। সে বলে বাচ্চা না হলে অ্যাডপ্ট করে নেব। কিন্তু এরপরেই ইউকি যেটা বলে সেটা শোনার পর চিমির তাদের ভবিষ্যৎ নিয়ে তৈরি করা স্বপ্নগুলো মুহূর্তের মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে যায়। সে বলে আমার কাছে আর একদিন রয়েছে, তারপরেই আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। চিমি এই কথাটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না, তাই সারাটা রাত জুড়ে সে বুক ভরা কষ্ট নিয়ে অঝরে কাঁদতে থাকে। পরের দিন সকালে চিমি ঘুম থেকে উঠতেই ইউকি তার সামনে ড্যান্স করে তাকে খুশি করার চেষ্টা করে এবং বলে আমি চাই না যে আমার জীবনের শেষ দিনটা আমার ভালোবাসার মানুষটার চোখের জল দেখে কাটুক। এরপর তারা দুজন শেষবারের মতো সেই অ্যাক্সিডেন্ট স্পটে আসে যেখানে ইউকির অ্যাক্সিডেন্ট হয়েছিল। তবে এর মধ্যেই চিমির আচার আচরণ কেমন একটা চেঞ্জ হয়ে যায়। দেখা যায় ইউকি কিছু বুঝে ওঠার আগেই সে তাকে রাস্তার সাইডে একটা চেয়ারের ওপর রেখে নিজে সুসাইড করার জন্য রাস্তার মাঝখানে এসে দাঁড়ায়। কিন্তু সৌভাগ্যবশত গাড়ি চালক কোনোভাবে পাশ কাটিয়ে তাকে বাঁচিয়ে নেয়। এতে চিমি আরো মন খারাপ করে ইউকির কাছে ফিরে আসলে ইউকি তাকে বকা দিয়ে বলে জীবনটা অনেক মূল্যবান, সেটাকে এমনভাবে নষ্ট করো না। জীবনে অনেক বড় হও এবং ঈশ্বরের দেওয়া এই জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করো। তার কথাবার্তা শুনে চিমি কিছুটা শান্ত হয় এবং ঠিক করে আজ ইউকির চলে যাওয়ার আগে সে তার সমস্ত ইচ্ছে পূরণ করবে। তখন ইউকি বলে আমি শেষবারের মতো আমার বাবার সঙ্গে দেখা করে তাকে চিরতরে বিদায় জানাতে চাই। দেখা যায় তার কথা মতোই চিমি তাকে তার বাবার কাছে নিয়ে গিয়ে টেবিলের ওপর দাঁড় করিয়ে দেয়। ইউকির বাবা প্রথমে মনে করে চিমি হয়তো তার সঙ্গে মজা করছে, তবে পরক্ষণেই সে তাকে স্পর্শ করে বুঝতে পারে এটা সত্যি তার ছেলে ইউকি। বাবা তার এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে এবং এতদিন ধরে তাকে নিজের থেকে দূরে সরিয়ে রাখার জন্য ক্ষমা চায়। ইউকিও খুশি মনে তার বাবাকে ক্ষমা করে দেয়। এরপর ইউকি ঠিক করে সে চিমির পরিবারের সবার সঙ্গে দেখা করবে। তাই চিমি তার ইচ্ছে মতোই প্রথমবারের মতো তাকে তার পরিবারের সামনে নিয়ে আসে। ইউকির এমন অবস্থা দেখে চিমির পরিবারের সবাই প্রায় স্তব্ধ হয়ে যায়। তারা কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তবে তারা যখন জানতে পারে আজকের দিনটাই ইউকির জীবনের শেষ দিন, তখন তারা সবাই ইউকি যেমন তাকে তেমন ভাবেই একসেপ্ট করে নেয়। এরপর তারা সবাই মিলে খাওয়ার টেবিলে সুন্দর একটা সময় কাটায়। তবে ঠিক তখনই ইউকির শরীরের একটা অংশ উধাও হতে শুরু করে, অর্থাৎ তার কাছে আর অল্প কিছু সময় রয়েছে। এটা দেখে চিমি বেশ ইমোশনাল হয়ে পড়ে। কিন্তু তখনই তার ভাই ফ্যামিলির সবার সামনে বলে ওঠে আমি দিদি এবং ওই ছেলেটাকে কিস করতে শুনেছি। এটা শুনে চিমির গাল লজ্জায় লাল হয়ে যায়। তবে তখনই তার মা সাইড থেকে বলে ওঠে কিস করাতে আবার খারাপ কি, আমি তো তোমার বাবাকে রোজ কিস করি। তো যাই হোক, এরপর তারা ঠিক করে তারা দুজন একসঙ্গে হোটেলে যাবে, কারণ ছোট থেকেই তারা দুজন সর্বদাই এই স্বপ্নটাই দেখে এসেছে। এরপর প্ল্যান মতোই তারা তাদের পছন্দের একটা হোটেলে রুম নেয়। তারপর বিছানায় বসে একে অপরের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। এর মধ্যেই ইউকি কিছুক্ষণের জন্য তার আসল রূপ ফিরে পায়। তারপর আর কি, সারা রাত ধরে তারা দুজন একে অপরের সঙ্গে গুলুগুলু করে সকালবেলায় তাদের প্রথম যে জায়গাটাতে দেখা হয়েছিল সেখানে চলে আসে। আর এখানেই শেষবারের মতো ইউকি চিমিকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন চিমিও তাকে বলে আমি তোমাকে কখনোই ভুলবো না, সারা জীবন জুড়ে তুমি আমার হৃদয়ে একমাত্র ভালোবাসা হয়ে থাকবে। আর এর সাথেই ইউকি ধীরে ধীরে বাতাসের সঙ্গে মিলিয়ে যায়। তার শোকে চিমি বাড়ি ফিরে বেশ কিছুদিন খাওয়া দাওয়া বন্ধ করে পাগলের মতো কাঁদতে থাকে। তবে একটা সময় পর সে বুঝতে পারে তাকে এমন কাঁদতে দেখলে ইউকি কখনোই খুশি হবে না, কারণ সে তো সর্বদাই তাকে হাসি খুশি রাখতে চেয়েছিল। তাই এরপর থেকে সে বুক ভরা এক আত্মবিশ্বাস নিয়ে আবারও নতুন করে জীবনের পথ চলা শুরু করে। তবে ইউকির ভালোবাসা চিরদিনই অক্ষত থাকবে। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে।